আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য ইসিকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে জানায় প্রেস উইং। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া প্রধান নির্বাচন কমিশনারকে এ চিঠি পাঠান। বিজ্ঞপ্তিতে বলা হয়, চিঠির মাধ্যমে জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে সরকারের আনুষ্ঠানিকতা শেষ হলো। উল্লিখিত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর ভোট আয়োজনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়েছে ইসিকে। এই চিঠি পাঠানো হবে বলে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে এসপি ও ওসিদের বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর অর্থ উপদেষ্টা জানান, নির্বাচনের জন্য কমিশনের চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়া হবে। বুধবার সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টারা। ফেব্রুয়ারিতে হচ্ছে জাতীয় নির্বাচন। এর 2 মাস আগে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে প্রতিষ্ঠানগুলো। নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে সচিবালয়ে সভা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর 8 লাখ সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করা হবে। 47,000 ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা বাহিনীর কর্মকর্তার সঙ্গে থাকবে বডি ক্যামেরা। পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো, আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এইগুলো এই যে পোস্টিংটা আমরা করে দেব, যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার, সে অমুকের সাপোর্টার অমুক জায়গায় গেছে। এর আগে সচিবালয়ে নির্বাচনী বাজেট নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। কত বাজেট চূড়ান্ত না হলেও কমিশনের চাহিদা পূরণ করা হবে বলে জানান তিনি। বাজেট নিয়ে নির্বাচনের বাজেট তো নির্বাচনে যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার নেই। তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টিনজেন্সি থাকে, বাড়তি কিছু থাকে, সেটা কোনো ক্রমে তো আমরা এসে করব না। অর্থ উপদেষ্টা আরও জানান, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ ও প্রশিক্ষণের জন্য আলাদা বরাদ্দ দেওয়া হচ্ছে। কিছুটা আরেকটু উন্নতি হবে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এনসিপি, জামায়াত সহ বেশিরভাগ দল। তবে আগে গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নের দাবি এনসিপির। এদিকে জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ বলে মন্তব্য করেছেন দলগুলো। জুলাই ঘোষণাপত্র ও নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাজনীতিবিদরা। জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেছেন প্রধান উপদেষ্টা। এতে গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি ও শহীদদের জাতীয় বীর ঘোষণা করা হয়েছে। এছাড়া জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তথ্য দেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে বাংলা মোটরে সংবাদ সম্মেলন করেছে এনসিপি। তাদের দাবি, নির্বাচনের আগে বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবিও দলটির। নির্বাচনের পূর্বেই বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য। একই সাথে নির্বাচনের পূর্বেই মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অবশ্যই সরকারকে আমাদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে। জামায়াতে ইসলামী মন্তব্য করেছে, জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ, জাতির প্রত্যাশা পূরণ হয়নি। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সন্তুষ্ট তারা। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 1947 সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে। এতে ফিলকানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 28 অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই। জুলাই ঘোষণাপত্র নিয়ে অসন্তুষ্ট গণ অধিকার পরিষদও। এনসিপিকে সরকার প্রাধান্য দিচ্ছে বলে অভিযোগ নূরের। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটি গোষ্ঠী তাদের মন গড়া একটা ইতিহাস বিনির্মাণ করার চেষ্টা করা হয়েছে। আমরা বিএনপি, জামাত এবং এনসিপির সুস্পষ্ট বক্তব্য চাই। আমরা যতদূর জানতে পেরেছি, এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে দফায় দফায় ফরমালি এবং ইনফরমালি বিএনপি, জামাত, এনসিপিকে নিয়ে বৈঠক হয়েছে। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি দেওয়ার দাবি রাজনৈতিক দলগুলোর।
বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মত প্রকাশের রাজনীতি শুরু করতে পারলে দেশে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাজধানীর নয়াপল্টনে স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ভিন্নমত থাকলেও জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকতে হবে দলের প্রতি আহ্বান জানান তারেক রহমান। ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় বিশাল সমাবেশ। কর্মসূচিতে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে জড়ো হন হাজারো নেতাকর্মী। সকল জেলার নেতা কর্মী সাধারণ মানুষকে আমি আন্তরিক প্রীতি জানাচ্ছি। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো এলাকা। নেতারা বলেন, যারা ঐক্য ভাঙার চেষ্টা করছে তারা বাংলাদেশপন্থী নয়। আমাদের শক্তি হবে আমাদের ঐক্য। ফ্যাসিবাদ বিরোধী সেই জাতীয় ঐক্যকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের রাস্তায় হাঁটবো। সমাবেশে দলের মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্বেই ঘুরে দাঁড়াবে দেশের গণতন্ত্র। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রকে উদ্ধার করব, আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব, সাম্য মানবিকের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন, ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের মুক্তির পথ দেখিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, জনগণের মত প্রকাশের রাজনীতি করতে পারলে দেশে ফ্যাসিবাদ আর ফিরতে পারবে না। বর্তমানে দেশের গণতান্ত্রিক আমি জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার এক অপার সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে। আমরা যদি এই সুযোগকে কাজে লাগিয়ে দেশে জনগণের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে পারি, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না। বলেন, মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বিএনপির উদ্যোগে আজ রাজধানী সহ সারা দেশে বিজয় র্যালির কর্মসূচির সাফল্য কামনা করছি। বক্তব্য শেষে বিজয় র্যালির উদ্বোধন করে এই যাত্রাকে আলোর পথের যাত্রা বলেও উল্লেখ করেন তারেক রহমান। ঠিক এক বছর আগেই যেই নয়াপল্টনে চলতো গ্রেফতার, লাঠিচার্জ আর নিষেধাজ্ঞার ছায়া, ঠিক এক বছর পর ফ্যাসিবাদ মুক্ত হওয়ার আনন্দে সেই নয়াপল্টন হয়ে উঠেছে আনন্দের স্থান। বিএনপি নেতারা বলছেন, এই র্যালি সাধারণ কোনো র্যালি নয়, এই র্যালি রক্তের বদলে কেনা রাজনৈতিক ইতিহাসের পালা বদল। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র্যালিকে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল নেতাকর্মীর কণ্ঠে। বুধবার দুপুরে নয়াপল্টন থেকে শুরু হয়ে বিভিন্ন পয়েন্ট ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয় র্যালিটি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বেলা 12টার পর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। 3টার আগেই কানায় কানায় পূর্ণ পল্টনের রাজপথ। বিজয় র্যালির উদ্বোধনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছিলেন দলের মহাসচিব সহ সিনিয়র নেতাকর্মীরা। বিকেল 4:45 শুরু হয় র্যালিটি। বিএনপি ছাড়াও এতে যোগ দেয় যুবদল, ছাত্রদল সহ অন্যান্য সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হাতে ও মাথায় জাতীয় ও দলীয় পতাকা সহ বিভিন্ন রঙের ক্যাপে রঙিন নেতাকর্মীরা। বাদ্যের ঝনঝনানিতে মুখরিত বিজয় উল্লাস। দীর্ঘ 17 বছরের নির্যাতন আর নিপীড়নের নানা বার্তা ছিল র্যালি জুড়ে। নির্যাতনের ক্ষতের স্মরণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নেতাকর্মীদের। বাঁধভাঙ্গা উচ্ছ্বাস আর প্রত্যাশার জনসমুদ্র মনে করিয়ে দিল নতুন বাংলাদেশের স্বপ্ন। বুধবারের এই বিজয় র্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর, পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 আগস্ট ঐতিহাসিক দিনে কক্সবাজার বেড়াতে যাওয়ায় কেন্দ্রীয় 5 নেতাকে কারণ দর্শনের নোটিশ দিয়েছে এনসিপি। একই সাথে আগামী 24 ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে দলের ৫ কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার যান। এই সফর সংক্রান্ত কোনো তথ্য দলকে আগে অবহিত করা হয়নি। এর প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। মঙ্গলবার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, সাজিদ আলম, নাসরুদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ কক্সবাজারে ইনানীতে অবস্থান করেন। এই বিষয়ে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, ব্যক্তিগত ভ্রমণে সেখানে গিয়েছিলেন তারা। ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ৩ দিন দেশে কোনো সরকার বা পুলিশ প্রশাসন ছিল না। তারপরও সাধারণ মানুষের ধৈর্য ও সাহসে টিকে ছিল বাংলাদেশ। এড়ানো গিয়েছিল বড় বিপর্যয়। সে সময় জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে অনন্য নজির বলছেন বিশ্লেষকেরা। জনগণের আস্থা নষ্টের জন্য রাজনৈতিক দলগুলোকে দোষ দিচ্ছেন তারা। ৭ আগস্ট ২০২৪ স্বৈরাচার পতনের দুদিন পর দেশে নেই সরকার, নেই পুলিশ প্রশাসন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছিল সেনাবাহিনী। রাত গড়ালেই ডাকাতি, ছিনতাইয়ের আতঙ্ক, সাথে পতিত আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়ার গুজবে উদ্বেগে ছিল সবাই। তবে সাধারণ মানুষের অসীম ধৈর্য, পরস্পরকে সহায়তার মানসিকতা আর সাহসে ভর করেই বড় বিপর্যয় এড়ায় বাংলাদেশ। গত বছরের ওই সময়টিকে প্রকৃতির রাজ্য হিসেবে বর্ণনা করছেন রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুর রহমান। কোনো আইনি কাঠামো না থাকলেও জনগণ আইনের প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছেন তা বিরল ঘটনা বলছেন তিনি। এই কয়েকটা দিন তো প্রকৃতির রাজ্যের মধ্যেই ছিল, তারপরেও কিন্তু মানুষ বিশৃঙ্খলা যেভাবে এক্সপেক্ট করা হয়েছিল, আওয়ামী লীগ কিন্তু আশা বলেছিল অনেকবার যে যদি এই ধরনের পরিবর্তন হয় তাহলে তাদের অসংখ্য লোকের তারা ক্ষতির আশঙ্কা করেছিল। 2-3 দিন সরকার নাই, তারপরে কিন্তু মানুষ সেভাবে আইন হাতে তুলে নেয়নি। ৭১ থেকে ২০২৪ দেশের সব ক্রান্তিকালী দায়িত্বশীল আচরণ করেছে সাধারণ মানুষ। তবে রাজনৈতিক দলগুলোর জন্যই জনগণের আস্থা নষ্ট হয়েছে বলে রাজনৈতিক দলগুলোকেই দোষারোপ করলেন এই রাজনৈতিক বিশ্লেষক। আমাদের রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক দলের নেতারা অধিকাংশ সময় প্রতারণা করেছে। সেই দায়টা থেকে, সেই ক্ষোভটা থেকে, সেই কষ্ট থেকে মানুষ মাঝে মাঝে খেপে যায়। এই খ্যাপাটাই তো আপনি দেখেন 91 সালে, এই খ্যাপাই তো দেখেন আপনি ৭ নভেম্বর, এই খ্যাপাই তো দেখেন আপনি ২০২৪। স্বৈরাচার পতনের পর কয়েকদিন ট্রাফিক ব্যবস্থাপনা, জননিরাপত্তা সহ অনেক পুলিশি দায়িত্বই পালন করেছে ছাত্র জনতা। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চগড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। রাতে জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত জাবেদ ওমর জয় পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্র দলের কর্মী। পুলিশ জানায়, জাবেদ ওমর জয়কে হত্যাকে ছুরিকাঘাতে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। এই ঘটনায় শহরে উত্তেজনা দেখা দেয়। হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ হয়। পরে শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্য সহ পুলিশের টহল বাড়ানো হয়। জয় নামে একজন ছুরিকাঘাত প্রাপ্ত হন। আর এটার সঙ্গে প্রাথমিকভাবে যাদের নাম আসে ওখানে অনুসন্ধানে, ওখানে আলামিন, পারভেজ, আরও অনেকে ছিল। পুলিশ সহ সেনাবাহিনী আমরা বাড়তি সতর্কতা অবলম্বন করছি যাতে কোনো এই দুর্ঘটনা নিয়ে কোনো আইন শৃঙ্খলার অবনতি না হয়। পদ্মার তীব্র স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে বাল্কহেডের ধাক্কায় ভেঙে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চ ঘাটের 2টি জেটি। ফলে চরম ভোগান্তিতে যাত্রী লঞ্চ শ্রমিক ও মালিকরা। ভাঙনের ঝুঁকিতে রয়েছে ঘাট এলাকাও। স্থানীয়দের অভিযোগ, ঘাটের পশ্চিম অংশে অবৈধভাবে বালু তোলায় এমন অবস্থা তৈরি হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ পাটুরিয়া লঞ্চঘাট। কয়েকদিন ধরে পদ্মার তীব্র স্রোতের কারণে ঝুঁকিতে ছিল ঘাটটি। এর মধ্যে মঙ্গলবার বিকেলে লঞ্চঘাটে ধাক্কা দেয় বালুবাহী একটি বাল্কহেড। এতে ঘাটের 2টি জেটি ভেঙে নদীতে ভেসে যায়। শুধু লঞ্চঘাট নয়,
তীব্র স্রোতে ভাঙনের ঝুঁকিতে যাত্রী ছাউনি সহ ঘাটের আশপাশের অনেক প্রতিষ্ঠান। হুমকিতে পড়েছে ৩ নম্বর ফেরিঘাটও। এটা বড় পরিকল্পনা নিতে হবে। এই ছোট পরিকল্পনা নিয়ে তো আপনার এই বাঁধ কখনোই প্রতিরক্ষা করা সম্ভব নয়। খুব তাড়াতাড়ি যদি এটা সংশোধন না হয় বা এটা পরিবেশ সৃষ্টি না করে ভাঙন রোধে, তাহলে পরে পাটের ঘাটই এখানে শেষ হয়ে যাবে। সংশ্লিষ্টদের অভিযোগ, ঘাটের পশ্চিম অংশে অবৈধভাবে বালু তোলা বন্ধ হয়নি, সেজন্যই এই অবস্থা তৈরি হয়েছে। কিছু জায়গা এরিয়া ভাঙে, তখনই বলছে যে এখানকার জায়গাটা থাকবে না, আগের থেকে কিছু করার মনে করলে যদি থাকে, এরকম কিছু ব্যবস্থা করলে হয়তো থাকবে। আমাদের কথা তো কর্ণপাত করা নাই। ভাঙন রোধে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই বিআইডব্লিউটি-এর। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি কোনো কর্মকর্তাও। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ বালু তোলায় আটক করা হয়েছে 2 জনকে। কিছুদিন আগে এই যে ভাঙনটি হলো, তার আগে আমি এখানে অভিযান করে গিয়েছি, বন্ধ করে গিয়েছিলাম, আবার এটি অগোচরে চালিয়েছে, যার ফলে ভাঙনটি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জিও ব্যাগ আনা হয়েছে, আজকের মধ্যে ইনশাল্লাহ কাজ শুরু হবে। লঞ্চঘাট ভেঙে যাওয়ায় বিকল্প ব্যবস্থায় 2 নম্বর ফেরিঘাট দিয়ে লঞ্চ চলাচল করছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জ্বর কমে গেলেও ডেঙ্গু আক্রান্তদের যত্নে রাখার তাগিদ দিয়েছেন চিকিৎসকেরা। তারা বলছেন, জ্বর কমার পরই বেশিরভাগ রোগের প্ল্যাটিলেট কাউন্ট কমে রক্তক্ষরণের ঝুঁকি সহ নানা শারীরিক জটিলতা শুরু হয়। চোখে রক্ত জমাট, রক্ত বমি সহ উপসর্গ দেখা দিলেই হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। মহাখালীর ডিএনসিসি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা রোগীদের অনেকেই বলছেন, জ্বর ছেড়ে যাওয়ার পর রক্ত বমি, প্ল্যাটিলেট কমে যাওয়া সহ শারীরিক নানা জটিলতা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু ভাইরাস লিভার, কিডনি, ফুসফুস সহ বিভিন্ন অঙ্গে প্রদাহ তৈরি করে। তাই জ্বর কমে গেলেও থাকতে হবে সতর্ক। পেশেন্ট যদি অজ্ঞান হয়ে যায় এবং কন্টিনিউয়াসলি যদি ভমিট করতে থাকে বা বমি করতে থাকে, তখন কিন্তু ধরে নেওয়া যায় যে এটা একটা ক্রিটিক্যাল পর্যায়ে যাচ্ছে। তো জ্বর ছেড়ে গেলেও এই সিমটমগুলো যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই তাকে হসপিটালে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে। প্ল্যাটিলেট কাউন্ট কমে যাওয়ার পাশাপাশি রক্তনালীরও ক্ষতি করতে পারে ডেঙ্গুর ভাইরাস। এ কারণে জ্বর কমে গেলেও বয়স্ক এবং অন্য রোগে আক্রান্তদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ওনার যদি পেটটা ফুলে ওঠে, পেটটা ভারী হয়ে যায়, পেটের মধ্যে ডায়রিয়া বেশি হয়, পেটে যদি ব্যথা করতে শুরু করে, ডেঙ্গু শক সিনড্রোম অথবা ডেঙ্গু হিমোরেজিক ফিভারের ব্যাপারে আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়া লাগবে। ডেঙ্গু পরবর্তী জটিলতা নিয়ে ডিএনসিসি হাসপাতালে অধিকাংশ রোগী এসেছে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। থাইরয়েড ক্যান্সারে অস্ত্রোপচারের পর অবশিষ্ট ক্যান্সার কোষ ধ্বংসে কার্যকর তেজস্ক্রিয় আয়োডিন পাচ্ছে না ভুক্তভোগী রোগীরা। প্রায় 6 মাসেরও বেশি সময় অচল অবস্থা তৈরি হলেও জীবন রক্ষাকারী এ উপাদানটির সরবরাহ বন্ধ। ক্যান্সার ছড়িয়ে পড়ার শঙ্কায় রোগীরা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরলেও কবে নাগাদ এর সরবরাহ শুরু হবে তারও কোনো সদুত্তর নেই বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তাদের কাছে। ফরিদপুরের কৃষক শহীদ মল্লিকের থাইরয়েড ক্যান্সার 1.5 মাস আগে অপারেশন হয়েছে। তবে এখন পরমাণু শক্তি কমিশন পরিচালিত নিউক্লিয়ার মেডিসিন সেন্টারগুলোতে ঘুরছেন তিনি। পাচ্ছেন না রেডিও আয়োডিন থেরাপির ঔষধ। আমি আসছি ফরিদপুর থেকে, আমি তো আমার ক্যাপসুল লাগবে, ক্যাপসুল তো নাই, এখন ক্যাপসুল আবদার করতেছি, তাই এখানে নাই, কোথায় পাবো? অপারেশন হওয়ার পরের দিন থেকেই, রিলিজ পাওয়ার পরের দিন থেকে যোগাযোগ করতেছি, বলতেছে নাই নাই নাই। তো অনেক দিন যাবৎ ঘুরতেছি আমরা এই ক্যাপসুলটার জন্য, এখন অনেক অসুস্থ দিন যাচ্ছে, অসুস্থ বাড়তেছে। তেজস্ক্রিয় আয়োডিনের এ ঔষধ রাজধানীর 5টি নিউক্লিয়ার মেডিসিন সেন্টারের কোনোটিতেই নেই। এছাড়া চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ বিভিন্ন শহরে 23টি সেন্টারের বেশিরভাগেই এটি শেষ হয়ে গেছে। এতে দিশেহারা থাইরয়েড ক্যান্সারের রোগী ও স্বজনরা। একবার নিচে 6 মাসের ভিতরে আবার নিতে হচ্ছে, 1 বছরের ভিতরে 3 বার নিতে হচ্ছে। এটা তো ড্যামেজ, টিস্যু ড্যামেজের উপর ডিপেন্ড করে। তো এই আমাদের পুরানো রুগীও আছে, নতুন রুগীও আছে, এর ভিতরে এই রুগীগুলো সব খাবার করে। আমাদের ক্যাপসুলটা 6 মাস যাবত আসতেছে না আর কি, এই জন্য রুগী অনেক জমে গেছে। প্রায়
150-200 এরকম রুগী জমাট আছে। ঢাকা মেডিকেল, পিজি হাসপাতাল, কক্সবাজার, যেতে আমি কক্সবাজারের কর্মসূত্রে আমার যেতে হয়, কক্সবাজার, মিটফোর্ড, এই সবগুলোতে কোনো জায়গাতেই এটা নেই। এখন আমরা আসলে একটা অনিশ্চিত জীবনের দিকে চলে যাচ্ছি। সার্জারির পরও অতি ক্ষুদ্র ক্যান্সার কোষ থাইরয়েড গ্রন্থিতে রয়ে যেতে পারে। এগুলো ধ্বংস করতে এবং পুনরায় ক্যান্সার হলে রেডিও আয়োডিন থেরাপি দেয়া হয়। যথাসময়ে এই থেরাপি না পেলে রোগীর অবস্থা সংকটাপন্ন হতে পারে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসক। অপারেশনের পরে একদম ছোট ছোট জিনিস কিন্তু খালি চোখে দেখা যায় না। ইভেন আমরা যে অপারেশনের সময় লুপ ব্যবহার করি তাতেও দেখা যায় না। এই জন্য যদি কোনো আনুবীক্ষণিক কোনো কিছু যদি থেকে থাকে ওটাকে রেডিও আয়োডিন বা রেডিও আইসোটোপ ওটাকে টোটালি মেরে ফেলে। প্রায় 6 মাস ধরে ওষুধটির আমদানি নেই। একমাত্র আমদানিকারক পরমাণু শক্তি কমিশন। এ সংকটের শেষ কবে তা জানতে কয়েকদিন যোগাযোগের চেষ্টা করেও দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ঘটছে একের পর এক মৃত্যুর ঘটনা। এক দশকে বিভিন্ন স্পটে প্রাণ হারিয়েছে 33 জন। পর্যটকদের অভিযোগ, তাদের নিরাপত্তায় কোথাও নেই কার্যকর কোনো উদ্যোগ। তবে মৃত্যু কমাতে লাইফ জ্যাকেট সরবরাহ ও স্বেচ্ছাসেবকের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে জেলা প্রশাসন। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট। প্রতি বছর বিভিন্ন এলাকা থেকে সবুজ পাহাড়, ঝর্ণা আর নদীর টানে ছুটে যান পর্যটকরা। কিন্তু এই সৌন্দর্যের মাঝে ছড়িয়ে আছে মৃত্যুর ফাঁদ। গত এক দশকে বিভিন্ন পর্যটন কেন্দ্রে মারা গেছেন অন্তত 33 পর্যটক। পর্যটকদের অভিযোগ, পর্যটন কেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বিপদে পড়লেও পাওয়া যায় না নিরাপত্তা কর্মী, নির্দেশনা বা উদ্ধারকারী দলকে। গা ছাড়া ভাবের মতো প্রশাসনের চলাফেরা এবং ভলেন্টিয়ার্স নাই, যে যার মতো করে চলতেছে। কোথাও কোথাও আমরা হয়তো সাইনবোর্ড দেখতে পাই, তাও একদমই নগণ্য, সীমিত। তারপরে তাদের কোনো ভলেন্টিয়ার আমি দেখি নাই, যারা হচ্ছে পর্যটক যারা পানিতে পড়ে যাবে তাদেরকে তাৎক্ষণিক উদ্ধার করার জন্য বা বাঁচানোর জন্য যে একটা ব্যবস্থা, এটা আমার চোখে পড়ে নাই। টুরিস্ট পুলিশের দাবি, শুধু নিরাপত্তার অভাব নয়, পর্যটকদের অসচেতনতায় বাড়ছে হতাহতের সংখ্যা। টুরিস্ট যারা আসবে তারা যেন একটু নিয়মটা মানে। আমরা তো মাইকিং করতেছি, আমরা হেলার দিয়ে কথা বলতেছি, আমরা লিফলেট বিলি করতেছি, তো সেখানে আইনটা আমাকে মানতে হবে। আইনটা যদি আমরা মেনে চলতে পারি, আমি বিশ্বাস করি যে আমাদের দুর্ঘটনাটা কিছুটা কম হবে। জেলা প্রশাসক বলছে, প্রতিটি স্পটে নির্দেশনা টানানো রয়েছে। পাশাপাশি টুরিস্ট পুলিশ ও স্বেচ্ছাসেবীরাও থাকছে সব সময়। যারা নৌ ভ্রমণ করেন তাদের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা থাকে, সেটা আমরা বলেছি এবং অনেক জায়গায় রয়েছে, কিন্তু সংখ্যাটা হয়তো সবার কাছে নেই। সবাই যাতে লাইফ জ্যাকেট ব্যবহার করা বাধ্যতামূলক করে সেই ব্যবস্থা করেছি। সিলেটের বিভিন্ন স্থানে প্রতি বছর ঘুরতে যান 5 লাখের বেশি পর্যটক। তাদের নিরাপত্তায় প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈরী আবহাওয়া, আমদানি বন্ধ আর সরবরাহ কম, এ 3 কারণে বাড়ছে পেঁয়াজের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে 15 থেকে 24% পর্যন্ত। চড়া দামে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকির দাবি ভোক্তাদের। রাজধানীর কারওয়ান বাজার সহ বেশিরভাগ বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই, কিন্তু কিনতে হচ্ছে চড়া দামে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা দরে, খুচরা বাজারে তা 80 টাকা। খুচরা বিক্রেতাদের দাবি, পাবনা, ফরিদপুর সহ অন্যান্য উৎপাদন এলাকা থেকেই বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে, তাই কমে বিক্রি সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে প্রয়োজনের চেয়ে কম কিনছেন ক্রেতারা। মানুষের আয়ও বাড়ে নাই, আর মানুষের এই যে আমরা কাজ করি, আমার কাজের দামও বাড়ে নাই, মালের দাম বাড়িয়ে গেছে। বৃষ্টি আর গরম হচ্ছে তো, যার জন্য পেঁয়াজটা পচে যাচ্ছে বেশি, আমদানি কম, যার জন্য হয়তো দামটা একটু বেশি। দেশের পেঁয়াজের বেশি আবাদ হয় পাবনা অঞ্চলে। সেখানকার আড়তদাররা বলছেন, ভারত থেকে আমদানি বন্ধ অনেক দিন। বাজারে এখন যেসব পেঁয়াজ কেনাবেচা হয় তার সবই দেশি। গত বছর ভালো দাম পাওয়ায় এবার বেশি লাভের আশায় কৃষক সরবরাহ কমিয়ে দিয়েছে। বৃষ্টির কারণে আমদানি কম হচ্ছে, মনে করেন গাছ তো কম আনতেছে, চাষিরা কম আনতেছে, বাজার একটু বাড়ছে। দাম না বাড়েন তাহলে কৃষক মরে যাবে, তার কারণ পেঁয়াজ এক মনে হয় 25 কেজি, এর মধ্যে আবার পচা হয়। পেঁয়াজের বাড়তি দামের কারণ অনুসন্ধানে বাজার তদারকিতে নেমেছে ভোক্তা অধিদপ্তর। কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে কারসাজি প্রমাণ না মিললেও অভিযান চলমান থাকবে। তো এখানে আমরা তাদের বলেছি যে আপনারা ক্যাশ মেমো রাখবেন, ক্রয় মূল্য, বিক্রয়ের যে ট্রান্সপারেন্সিটা, এইসব ডকুমেন্ট যাতে থাকে এবং যেসব নিয়মকানুন আছে মূল্য তালিকা যাতে থাকে,
তো আমাদের যেটা দাম বৃদ্ধির কারণ হিসাবে আমরা যেটা বলতেছি, হাটে কৃষকরাই এই দামে পেঁয়াজগুলো বিক্রি করছে। তো কৃষকের হলো আরও বেশি দাম পাওয়ার আশায় সাপ্লাইটা হয়তো কমিয়ে দিয়েছেন। বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলেও জানায় ভোক্তা অধিদপ্তর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।